হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি আশিস স্যার চলে এসেছি ভূগোলের একটি নতুন পেজ 349। এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই 349 পেজের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো বলবই এবং প্রত্যেকটি অপশানের কেন হলো না সেটাও বলবো, ব্যাখ্যা করব। তোমরা সঙ্গে থাকো এবং আমি তোমাদের বলেছি আমার সঙ্গে যদি তোমরা টেস্ট পেপার করো তাহলে করবে তো একটা টেস্ট পেপারের পেজ হয়ে যাবে 4টে, তাই না? এটাই তো বুদ্ধির ব্যাপার। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে ঘণ্টাধ্বনি তোমাদের কানে পৌঁছায় নতুন যখন কোনো আপডেট আসবে। তাই তো চলো শুরু করি, আর বেশি দেরি করব না কথা বলে। অবশ্যই আমাদের একটি ফেসবুক কিন্তু পেজ রয়েছে, সেই পেজটাকে ফলো করবে তোমরা, সেখানেও তোমরা আপডেট পাবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা তো আমাদের সঙ্গে রয়েছেই। প্রথম প্রশ্ন তোমাদের জন্য চলে এসেছি, নিয়ে দেখো ভালো করে পড়ো প্রশ্নটা। কী বলা রয়েছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? এই 4টি পয়েন্ট তো রয়েছে: বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন। কোন প্রক্রিয়াটার জন্য আমাদের এইখানে যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে পরিবর্তনটা ঘটে? কখনো পাহাড় হয়, ঠিক আছে, কখনো সেটা আবার নিচের দিকে নেমে যায়, গর্ত তৈরি হয়, কখনো উঁচু দিকে উঠে যায়, মালভূমি আকার ধারণ করে। তো কখন এই জিনিসগুলো হয়? এই আমাদের ভূমির উপরে ঘটে চলা বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া একসঙ্গে সামগ্রিকভাবে সেগুলোকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া। কি বলে সেগুলোকে? বহির্জাত। বহি মানে হচ্ছে বাইরে, বাইরের দিক থেকে, ভূপৃষ্ঠের বাইরের দিকে যেসব প্রক্রিয়া হয় সেগুলোকে বলে বহির্জাত। আর ভেতরের দিক থেকে অর্থাৎ অগ্নুৎপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সেগুলো হচ্ছে অন্তর্জাত। কিন্তু এখানে আমাকে তা বলেনি, বলেছে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে ভূমিরূপের তো 3টে প্রধান অংশ, তাই না? একটা হচ্ছে পাহাড় বা পর্বত, 2 নম্বরে কি বলতো? মালভূমি। 2 নম্বরে কি? মালভূমি। 3 নম্বরে কি বলতো? 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে যে সমভূমি। 3 নম্বরে কি? সমভূমি। তাহলে 3টের প্রধান জিনিসটা কীভাবে তৈরি হয়? বহির্জাত প্রক্রিয়া। সেখানে নদী থাকতে পারে, সেখানে সমুদ্র থাকতে পারে। চলে আসি পরের প্রশ্নতে। দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, একে আমরা কি বলবো? ঠিক আছে, ইয়ারদাং, জিউগেন, বালিয়াড়ি, ইনসেলবার্জ। ঠিক আছে, তো দেখো ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এই অংশটা এরকম অনুচ্চ পাহাড় হিসাবে যদি রয়ে যায় বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে, এরকম অনেকগুলো থাকতে পারে আরও, তো তাকে আমরা কি বলবো? অনেকগুলো থাকতে পারে। তো উত্তর কী হয়ে যাবে? প্রথমে উত্তরে চলে আসি ইনসেলবার্জ। তাকে আমরা কি বলবো? ইনসেলবার্জ, তাই তো? এগুলো অনেকগুলো থাকতে পারে এরকম ইনসেলবার্জ। সেই ইনসেলবার্জ তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা অবশ্যই ইনসেলবার্জ জায়গাটা একবার পড়ে নেবে ভালো করে। ইনসেলবার্জ ছোট হলে কি হয়, খুব ছোট হলে কি হয়, এখানে বিচ্ছিন্ন হয়ে যদি গোল একটা আকার ধারণ করে কি হয়, ইনসেলবার্জ টপিকটা খুব ভালো করে পড়বে। টপিকটা না পড়লে কিন্তু সমস্যা আছে। তোমাদের আমি শুধু একটা পার্ট অনুসারে গুরুত্বপূর্ণ ইয়েগুলো আনবো, তখন বিষয়গুলো আনবো, তখন দেখতে পাবে। এছাড়া ইয়ারদাং আর জুইগেন বালিয়াড়ি 3টে হলো না কেন? দেখো, ইয়ারদাং কী জিনিসটা না, যখন বায়ুর ক্ষয়কার্যের ফলে সেই জায়গাগুলো যদি উঁচু নিচুভাবে অবস্থান করে বা ফাটল বরাবর অবস্থান করে তখন সেটাকে বলবো ইয়ারদাং। যুগেন হবে না, রইলে কি হবে? বালিয়াড়ি। কি? বালিয়াড়ি হচ্ছে বালির পাহাড়। তো এখানে বালির পাহাড়ের কথা বলে ইনসেলবার্জ আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তো অ্যালবেডো জিনিসটা কি না, অ্যালবেডো জিনিসটা হচ্ছে আগত যে সৌররশ্মি আমাদের এখানে আসছে, সেই সৌররশ্মির যত শতাংশ মেঘ ভূপৃষ্ঠ বা অন্যান্য অংশ দ্বারা ফিরে যাচ্ছে, পৃথিবী থেকে ফিরে চলে যাচ্ছে, তো সেটা আমাদের হচ্ছে কি? অ্যালবেডো। তো গোটা সূর্যপৃষ্ঠ থেকে, সূর্যপৃষ্ঠের যে বাইরের তাপ, সেই তাপকে যদি আমরা 100 কোটি ভাগ করি, কত বললাম? 100 কোটি। সেই 100 কোটি ভাগের মাত্র 1 ভাগ আমাদের এই পৃথিবীতে আসে। সেই আগত 1 ভাগের আবার 34%, কত শতাংশ বললাম? 34% ফিরে যাচ্ছে, কাজে লাগছে কত? 66%। তাহলে কার্যকারী সৌররশ্মি কোনটা? 66%। আর কাজে লাগছে না, যেটা ফেরত যাচ্ছে, সেটাকে আমরা কত বলবো? 34%। অ্যান্সার কি? 34%। ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন অংশ দ্বারা ফিরে যাচ্ছে, ঠিক আছে, বরফ দ্বারা ফিরে যাচ্ছে। ওই 34 যে রশ্মিটা ফিরে যাচ্ছে তার 95
বিভিন্ন অংশ দ্বারা সমুদ্র দ্বারা ফিরে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে ফিরে যাচ্ছে, বালি দ্বারা, বালি পাথর মাটি ইত্যাদি দ্বারা ফিরে যাচ্ছে, গাছের দ্বারাও 5% ফিরে যাচ্ছে, মৃত্তিকা দ্বারাও ফিরে যাচ্ছে 5 থেকে 30%, সমুদ্র দ্বারাও রশ্মিটা ফিরে যাচ্ছে, তাপটা চলে যাচ্ছে। তাহলে বিকিরিত যে সৌররশ্মি যেটা চলে যাচ্ছে মহাশূন্যে কত শতাংশ টোটাল আগত সৌরশক্তির কত বললাম 34% কিন্তু ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়াটাকে বলা হচ্ছে অ্যালবেডো। কি বললাম? ফিরে যাওয়া। এর সঙ্গে একটা প্রশ্ন পড়তে পারে কানেক্টেড, কি না কার্যকারী সৌর বিকিরণ কত 66%, যেটা আমাদের কাজে লাগছে, ফেরত যাচ্ছে কত 34%, 34%। নেক্সট কোশ্চেন দেখো, ঋতু পরিবর্তন দেখা যায় না, একই ধরনের ঋতু, গ্রীষ্মকাল তো গ্রীষ্মকাল, যেমন একই ধরনের ঋতু দেখা যায় কোনটায়? 4টাই জলবায়ু দেওয়া রয়েছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু, চীন দেশীয় জলবায়ু। 4টে অপশনের মধ্যে উত্তর কোনটা হবে? তার আগে ছবিটার দিকে লক্ষ্য করো। এই যে মাঝখানের এই অঞ্চলটা দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে? এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে, অর্থাৎ বলতে পারো এই যে জায়গাটা আর এই দিকের এই জায়গাটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। আমি নিরক্ষীয় অঞ্চলের কথা কেন বলছি? কারণ এটার উত্তর অবশ্যই হবে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অ্যান্সার হবে। এইখানে কি হয়, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সারা বছরই সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ে, তার জন্য এখানে সবসময় উষ্ণকাল বিরাজ করে, অর্থাৎ সবসময় গরম। এখানে কিন্তু সবসময় গরম, একটাই কাল, একটাই ঋতু গ্রীষ্মকাল। এখানে কিন্তু না শীতকাল আসে, না বর্ষাকাল, বা বিভিন্ন আমাদের 6 যে ঋতু রয়েছে সেই ঋতুগুলো এখানে আসে না, শুধুমাত্র একটাই ঋতু হয় গ্রীষ্মকাল। কেন? সূর্যরশ্মি এখানে সবসময় লম্বভাবে কিরণ দেয়, এই অঞ্চলে খুব উষ্ণ হয়। আর দেখো এর সঙ্গে রিলেটেড প্রশ্ন, এই অঞ্চলটা অনেক উষ্ণ হয় বলে কি হয়, এখানে 4 o'clock রেন হয়, কি বৃষ্টিপাত হয় না তা না, কিন্তু বৃষ্টিপাত হয়। নিরক্ষ জলবায়ুতে পরিচলন বৃষ্টিপাত হয়। কী ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত হয়। কী ধরনের বৃষ্টিপাত বললাম? পরিচলন। এগুলো সব এর সঙ্গে কানেক্টেড। এখানে পরে 2-1টা পেজ উঠালে এখানেই তুমি প্রশ্নগুলো পাবে। পরিচলন বৃষ্টিপাত হয়। আচ্ছা, পরিচলন বৃষ্টিপাতকে কী বলে বলো তো? 4 o'clock রেন বলে। কি বললাম? 4 o'clock রেন বলে। ঠিক 3টে, 3:30, 4টের মধ্যে বৃষ্টিপাত হবে, প্রচুর কালো করে মেঘ করে আসবে, আর এই নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। আমাদের এখানে যেমন কালবৈশাখীর সময়টা হয়, সেখানে এখানে সবসময় হয়। প্রায় বিকেল দিকে বৃষ্টি হতে থাকে, সন্ধ্যাবেলা বেরিয়ে রাত পর্যন্ত, সকালবেলায় আবার প্রচুর গরম। এই বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত আবার অতিরিক্ত গরমের জন্য এখানে বড় বড় জঙ্গল গড়ে উঠেছে, বিরাট বড় বড় বনভূমি। তার মধ্যে একটা আমরা বলবো কি? সেলভা। দেখো এগুলো সব কিন্তু এর সঙ্গে কানেক্টেড। সেলভা, ঠিক আছে, আমাজন, এগুলো কিন্তু সব বড় বড় যে বৃহৎ বৃহৎ যে গাছগুলো। কী ধরনের গাছ হবে এখানে? চিরহরিত গাছ। চিরহরিত গাছ, এটার সঙ্গে কানেক্টেড সব প্রশ্ন। একটা করব, হবে 4টে টেস্ট পেপারের পেজ, বুদ্ধির ব্যাপার। চিরহরিত, চিরহরিত সবসময় হরিত থাকে। হরিত মানে হচ্ছে সবুজ, সবুজ সবসময় সবুজ থাকে, চিরকাল সবুজ থাকে। এখন চিরকাল সবুজ মানে গাছের পাতা কি ঝরে পড়ে না? তা নয়, গাছের পাতা সময় হলে ঝরে পড়ে, কিন্তু একেবারে ন্যাড়া হয়ে যায় না গাছটা। একদম সব গাছ সব একেবারে পাতা ঝরিয়ে ফেলে না, প্রতি বছরই অল্প অল্প করে পাতা ঝরায়। তো এই সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এই অঞ্চলে, তাই না? চলো তারপরে এল নিনোর প্রভাব দেখা যায়। আগে জানতে হবে এল নিনো জিনিসটা কি, তারপর আমরা জানবো প্রভাব কোথায় দেখা যায়। দেখো এল নিনোর এই নিনো শব্দের অর্থ কি বলতে পারবে তোমরা? এল নিনো, এই নিনো শব্দের অর্থ কি? আমি তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু রাখলাম, আমি এর উত্তর কিন্তু পরের ভিডিওতে দেবো, ঠিক আছে? আমি এখানে প্রায় হিন্টস একটু দিয়ে দেবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে নিনো শব্দের অর্থ কী, বা বলতে পারি এল নিনো শব্দের অর্থ কী, এটার মানেটা কি। সবাই কিন্তু কমেন্ট করো, আমি দেখবো কে কী বলেছো, ঠিক পেরেছো কিনা, ঠিক আছে? তো এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্রশান্ত মহাসাগরে দেখা যায়, আটলান্টিকে দেখা যায় না, কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্রশান্ত কি এটা? মানে এল নিনো জিনিসটা কি? এটা হচ্ছে উষ্ণ স্রোত। কী বললাম? উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ স্রোত কোথায় তৈরি হয়? প্রশান্ত মহাসাগরের। এটা পুরোটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, সবথেকে বৃহৎ যে মহাসাগর সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের এই জায়গাটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা। আর দক্ষিণ আমেরিকার এই জায়গাটাকে বলা হচ্ছে পেরু, বুঝা গেছে? এই জায়গাটার মধ্য দিয়ে, এই জায়গাটার মধ্যে একটা স্রোত উপর দিকে, কোন দিকে? এই যে যেমন যেদিকে তীর চিহ্ন দিয়েছি, ঊর্ধ্বমুখী একটা স্রোত লক্ষ্য করা যাচ্ছে। দেখো এই দিক দিয়ে যাচ্ছে, কখনো কখনো এটা দিক পরিবর্তন হয়, কিন্তু খামখেয়ালিপনা, আর খুব জোরে দৌড়াতে থাকে, দুরন্ত হয় এটা। হ্যাঁ, কখনো ঊর্ধ্বমুখী, হ্যাঁ, এভাবে একটা স্রোত লক্ষ্য করা যায়। যে স্রোতটা লক্ষ্য করা যাচ্ছে সেই জিনিসটাকে আমরা বলছি এল নিনো। কখনো ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখী হতে পারে, কিন্তু তো এর স্থান বদলের এটা জিনিস হতে পারে।
তো এটা যদি আমাদের এখানে লক্ষ্য করা যায়, এই আমাদের এখানে বলতে প্রশান্ত মহাসাগরে, তাহলে আমাদের এখানে মানে ভারতবর্ষে কী কী প্রভাব পড়তে পারে। দেখো এটা একটা উষ্ণ স্রোত, এই জায়গাটা উষ্ণ হলে কিন্তু তার বিপরীত দিকের অবস্থাগুলো কী হয় না, বিপরীত দিকের অবস্থাগুলো উল্টো। ওখানে এদিকে যদি বৃষ্টিপাত হয়, এই জায়গাটা যদি বৃষ্টিপাত হয়, তো তার উল্টো দিকে কী হবে, বৃষ্টিপাত হবে না, খরার অবস্থা তৈরি হতে পারে। আর আমাদের এখানে কি হয়, আমাদের এখানে বৃষ্টিপাত উল্টো উল্টো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। আর লা নীলা দেখা গেলে কী হবে, শীতকালে শীত বাড়বে। তাহলে কোথায় দেখতে পাওয়া যায়, প্রশান্ত মহাসাগরে। তোমাদের যে প্রশ্ন কিন্তু রয়েছে এল নিনো শব্দের অর্থ কী বলেছি, চলে আসছি পরেরটাই। পৃথিবী ও চাঁদের, আমি প্রশ্নটা বারবার পাচ্ছি, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব যদি সর্বাধিক হয় তাহলে তাকে কি বলে। তোমাদের এই পোর্শনটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। সিজিগি, অ্যাপোজি, পেরিজি, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। তো প্রশ্নটা কী হচ্ছে, পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব, সব থেকে বেশি যদি দূরত্ব হয় তাহলে কি হবে। দেখো সিজিকে আগের দিনই বলেছিলাম যে সিজিকি হবে না, কেন হবে না, সিজিকি মানে সংযোগ, সিজিকি স মানে কি মনে রাখবে, সংযোগ, সংযোগ, অর্থাৎ সূর্য, পৃথিবী, চাঁদ, এদের যদি এক সরল রেখায় আমি পড়ে আর কি 180 ডিগ্রিতে পড়ে, তখন তাকে আমরা বলবো সংযোগ, 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 ঠিক আছে। আর পেরিজি, অ্যাপোজি এগুলো তো রয়েছে, পেরিজি কি আর অ্যাপোজি, এটা যদি কম হয় আর যদি বেশি হয়, আচ্ছা এ কিন্তু আবার পৃথিবীর সঙ্গে চাঁদের সম্পর্ক নয়, অপসর কি, এ হচ্ছে পৃথিবীর সঙ্গে কার সম্পর্ক, সূর্যের সম্পর্ক, ঠিক আছে। অপসুর, অনুসুর, অনু মানে কম, কম দূরত্ব যদি হয় সূর্য পৃথিবীর তখন তাকে অনুসুর বলবো, বেশি দূরত্ব যদি হয় তখন তাকে আমরা কি বলবো, অপসুর। তাহলে রইল পড়ে কি, এটা তো হবে না বলেছি, এটা তো সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্ক, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আমাকে কি বলেছে যে সর্বাধিক, সব থেকে বেশি হলে অ্যাপোজি অ্যান্সার হবে, কি হবে, অ্যাপোজি অ্যান্সার হবে। দেখো এখানে ছবিটাই লক্ষ্য করো ভালো করে, ছবি দেখলে আমাদের বেশি মনে থাকে কথা, ছবি আমাদের অ্যান্সার। এটা পৃথিবী, এটা চাঁদের ঘোরার অবস্থা, দুটো চাঁদ নয়, চাঁদটা কিন্তু ঘুরছে, তাই তো। এখান থেকে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে সব থেকে বড়, বেশি, এতটা দূরত্ব, তাই একে কী বলছে, অ্যাপোজি। দেখো এখানে লেখা আছে অ্যাপোজি। আবার এই পোর্শন থেকে এই পোর্শনের দূরত্বটা কম, ঠিক আছে, যদি কম হয় তখন থেকে গেলে পেরিজি, আমাদের জানতে চেয়েছিল সর্বাধিক, তাই অ্যাপোজি অ্যান্সার হবে। এই ছবিটা মনে রাখবে, ছবিটাকে দরকার হলে আঁকবে, পরীক্ষায় পড়লে তোমাদের জিওগ্রাফির ছবি সব থেকে গুরুত্বপূর্ণ, ছবি বিরাট কিছু ব্যাপার নেই, একটা গোল আর একটা গোল, একটা এরকম করে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলেই হবে। নেক্সট, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, খুব সোজা প্রশ্ন, তোমাদের জন্যই এগুলো খেটে খুঁটে বানিয়েছি যাতে তোমাদের দেখে না সহজে মনে থাকে, খুব আকর্ষণীয় জিনিসটা হয়, দেখলেই যেন মানে হ্যাঁ একটা দেখলাম জিনিস মস্তিষ্কে অনেকক্ষণ স্থায়ী থাকবে, পরীক্ষার সময় মনে পড়বে। এখন প্র্যাকটিস করছো ভুলে যাচ্ছ হলে চলবে না, এক্সামে যদি তোমাদের মনে থাকে সেটাই তো আসল কাজ, তাই না। অনেকে তোমরা ওখান থেকে বলো আমি হয়তো বলছো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করতে পারছি যে আমি পড়ছি কিন্তু আবার ভুলেও যাচ্ছি, সমান সমান। যদি আমি 50% পড়ছি আবার 50% ভুলে যাচ্ছি, তাহলে কি লাভ হলো, তাই না। তোমাদেরকে মনে রাখতে হবে তো, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি, আমাশয়, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, দৃষ্টিহীনতা। এই চারটে অপশন এত সুন্দর, দেখেই অ্যান্সার দেওয়া যাবে যে মানব শরীরে কি হয়। দেখো হাঁপানি তো দূষিত জল থেকে হবে না, প্রথমেই ক্যাচকুচ দিয়ে দাও, এটা আবার হবে না। আচ্ছা ফুসফুসে ক্যান্সার কখনো দূষিত জল থেকে হবে না, দৃষ্টি চলে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, সে আবার দূষিত জল থেকে হবে না। তিনটে অপশন কোনোদিনও হবে না, বোঝা যাচ্ছে। তাহলে হবে কোনটা, আমাশয়, হবে কোনটা, আমাশয় বা আমাশা বলতে পারো। এটা জল থেকে হয়, দূষিত জল, ছোটো ছোটো জীবাণু থাকে, সেই জীবাণুগুলো আমাদের শরীরে যদি প্রবেশ করে, এই জীবাণুগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের কি হয়, তখন আমাদের এই রোগটা হয়। কি নাম বলো তো আমার শরীরে জীবাণুটা, আমি লিখে দিচ্ছি দেখো, এন্টামিবা হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকা। এই ইনি যদি শরীরে ঢোকেন, ঠিক আছে, তাহলে আমাদের আমাশয় হয়। মানে বুঝতেই পারছো ঘটনাটা কি। চলো বর্ষাকালে একটু সাবধানে থাকতে হয়। পরের প্রশ্নতে চলে আসছি, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল। এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, ভাষা, ভূপ্রকৃতিগত সাদৃশ্য, খাদ্যের সাদৃশ্য, অর্থনৈতিক কাজ, চারটেই কিন্তু গুরুত্বপূর্ণ, চারটের মধ্যে একটাও ফালতু অপশন নাই। কিন্তু মূল ভিত্তি কী ছিল, এই মূল শব্দটা সব থেকে গুরুত্বপূর্ণ, আসল জিনিস কী ছিল, অবশ্যই ভাষা ছিল, অবশ্যই ভাষা ছিল, ভাষার সাহায্যেই সাজানো হয়েছিল, তাই না। 1953 তৈরি হলো কমিশন, এগুলো গোলমাল করো না কিন্তু, আমি বারবার রিপিট পাচ্ছি প্রশ্নটা কিন্তু। আর 1956 প্রথম তৈরি হলো সাজানো,
প্রথম সাজানো শুরু হলো, তারপরে আস্তে আস্তে সাজানো হয়েছে। এই জায়গাটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, এখানে কোন সময় কি কোন রাজ্যটা কীভাবে ভেঙে তৈরি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাও, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? ভাষা। আচ্ছা, তোমাদের এখানে একটা প্রশ্ন রাখি, প্রশ্নগুলো দেবে উত্তরগুলো। প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি তৈরি হয়েছিল? প্রথম রাজ্য পুনর্গঠনের ভাষাভিত্তিক, ভাষা হিসাবে কোন রাজ্যটাকে প্রথম তৈরি করা হয়েছিল বা নাম দেওয়া হয়েছিল? ওকে, চলো পরের প্রশ্ন চলে আসছি। ভারতের সাতপুরা হলো এক ধরনের, খুব সোজা প্রশ্ন, ভারতের সাতপুরা হলো এক ধরনের আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত, তাই তো? আগে আমরা সাতপুরার অবস্থানটা দেখে নিই। এই জায়গাটা হচ্ছে আমাদের সাতপুরা, এই জায়গাটা হচ্ছে আমাদের সাতপুরা, এই জায়গাটা হচ্ছে আমাদের সাতপুরা। এর উপর দিয়ে বয়ে গেছে নর্মদা, নিচ দিয়ে বয়ে গেছে তাপ্তি, কি নাম বললাম? তাপ্তি বা তাপি বলতে পারো, একই জিনিস, ঠিক আছে। উপর দিয়ে গেছে নর্মদা, নর্দমা করে দাও না, মুশকিল আছে, নর্মদা, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বললাম যে আমি একটু স্টাইলটা আলাদা, পড়বো এক মানে পেজ করবো একটা, জানবো চারটে। আমাদের এটা অ্যান্সার হবে স্তূপ পর্বত, এটা আমি আগে দাগ দিয়ে দিই। সাতপুরা ভারতের স্তূপ পর্বত, একদম সঠিক জিনিস। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কী কী জানার আছে। এই যে সাতপুরা স্তূপ পর্বতটা, এই স্তূপ পর্বতের ওপর দিকে যে নদীটা বয়ে গেছে তার নাম কি? নর্মদা। নিচে যেটা বয়ে গেছে তার নাম কি? তাপি বা বলতে পারো তাপ্তি, ব্যাপারটা একই। এই দুটো নদী যখন বয়ে গেছে, আসলে ব্যাপারটা কি, স্তূপ পর্বতটা কীরকম হয়? স্তূপ পর্বতটা এইরকম টাইপের হয়। স্তূপ পর্বতের মাথা কিন্তু চ্যাপ্টা হয়। স্তূপ পর্বতের মাথা কেমন হয়? চ্যাপ্টা। মানে আমাদের অন্যান্য পর্বত বলতে মাথার মধ্যে এই জিনিসটা আসে যে মাথায় একটা চূড়া রয়েছে, পিক রয়েছে, কিন্তু স্তূপ পর্বতের মাথাটা কাটা হয়, মাথা চ্যাপ্টা হয়, হয়েছে। তো এটা কি করে হয়? এটা হয় কি করে? আসলে ধরো ব্যাপারটা একটুখানি সংক্ষেপে বলছি। এইরকম একটা ভূমিরূপ থাকে যেখানে একটা বড় ফাটল তৈরি হয়, ফাটল তৈরি হয়। এবার কোনো কারণে কি হয়, এই দুদিক থেকে চাপ পড়ে এবং নিচ থেকেও একটা ঠেলা পড়ে, তাই না? ঠেলা পড়ার পর উপর দিকে উঠে যায়। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম বিড়াল গাছে উঠুক না উঠুক, এ কিন্তু ঠেলায় পড়ে উপরে উঠে যায়। তখন এটা দেখতে কেমন হয়? এই রকম হয়। তখন এটা দেখতে এইরকম উপর দিকে উঠে গেছে, একটা ভাগ উপর দিকে উঠে গেছে। এবার এই যে জিনিসটা উপর দিকে উঠলো সেটাই আমাদের স্তূপ পর্বত, বা ভালো করে বললে হবে একদম পার্টিকুলার স্তূপ পর্বতের যে ভাগটা সেটাকে বলে হোস্ট, HOST, হোস্ট। আর তাহলে দুদিকে যেদিকে নিচু নিচু জায়গা সেগুলোকে কি হলো না, সেইগুলো জায়গাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। কি বললাম নামটা? উঁচুটাকে বললাম স্তূপ পর্বত, নিচুটাকে কি বললাম? গ্রস্ত উপত্যকা। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? গ্রস্ত উপত্যকা। এই যে এই দুটো গ্রস্ত উপত্যকা কোনটা না, এই যে নর্মদা আর তাপ্তি, এই নর্মদা তাপ্তি দুটো নিচু জায়গা, এই নিচু জায়গার মধ্য দিয়ে দুটো হচ্ছে যে কি নদী বয়ে গেছে, নদীগুলোর নাম হচ্ছে নর্মদা, তাপ্তি বা তাপি। এইগুলো কোন জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে? নিচু জায়গা, অর্থাৎ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে। আর উপরে উঁচু জায়গাটা কোনটা না, উঁচু জায়গাটা হচ্ছে আমাদের এই সাতপুরা পর্বতটা, বুঝা গেছে? উঁচু জায়গাটা কি হচ্ছে? আমাদের সাতপুরা পর্বতটা। আচ্ছা, তোমার জন্য এখান থেকে আমি একটা প্রশ্ন করি, তার আগে একটুখানি বলে দিই। ক্ষয়াত পর্বতের নাম, ভারতের একটা ক্ষয়াত পর্বতের নাম কি হবে? আরাবল্লী, আরাবল্লী। দেখো তুমি যদি প্রশ্ন করো কোনো না কোনো পেজে, শুধু ABTA না, WBTA বা যে কোনো জিনিস বলো, তুমি একটা প্রশ্ন ওখানে পেয়ে যাবে যে ক্ষয়াত পর্বতের নাম। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের করা হয়ে যাচ্ছে আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের ক্ষয়জাত, কিন্তু আরাবল্লী যখন ক্ষয় পেয়ে মানে বুড়ো পর্বত, ক্ষয়াত পর্বতগুলো একটু বুড়ো হয়, বয়স্ক পর্বত হয়, বুড়ো হয়ে গেছে। কিন্তু যখন ইয়ং ছিল তখন তা কী ধরনের পর্বত ছিল? ভঙ্গিল পর্বত ছিল। আরাবল্লীর বয়স প্রায় 4 কোটির কাছাকাছি। যখন তার 4 কোটি বয়স ছিল না, কম বয়স ছিল, ইয়ং ছিল, তখন সেটা কিন্তু ভঙ্গিল পর্বত। এখন মাথার মধ্যে একটা প্রশ্ন ভ্রম করতে পারে যে স্যার ভঙ্গিল পর্বতই ক্ষয়াত পর্বত হয়? মোটেই না। ভঙ্গিল পর্বতে ক্ষয়াত পর্বত হতে পারে, আগ্নেয় পর্বতে ক্ষয়াত পর্বত হতে পারে, স্তূপ পর্বতে ক্ষয়াত পর্বত হতে পারে, ক্ষয় পেলে ক্ষয়াত পর্বত হয়ে যাবে। আচ্ছা, ভঙ্গিল পর্বতের নাম, ভঙ্গিল পর্বতগুলো কি হয়? বয়সে কি হয়? কাঁচা হয়, তরুণ হয়, ইয়ং হয়, ঠিক আছে। ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আমাদের প্রিয় হিমালয়, হিমালয়, তাই না? তাহলে আগ্নেয় পর্বত, এটাই তোমাদের জন্য একটা প্রশ্ন। স্তূপ পর্বত তো বললাম সাতপুরা, তাহলে সাতপুরা ছাড়া বিন্ধু হবে, বিন্ধু স্তূপ পর্বত। কিন্তু প্রশ্ন তো তোমাদের কাছে একটা ছুটতেই হবে, প্রশ্নবান। আশিস স্যারের প্রশ্নবান, কি বলো তো প্রশ্নটা? ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম, একটা নয় দুটো বলতে হবে তোমাদের, কিচ্ছু করা নাই, ছাড়বো না, বলতে তো হবেই। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে নিষ্ক্রিয় বা বলতে পারো মানে শেষ হয়ে গেছে এমন একটা আগ্নেয়গিরি নেই, দুটো আগ্নেয়গিরি বলতে হবে ভারতের। দেখি তোমরা বলতে পারো কিনা। চলে আসি পরের প্রশ্নে। ভারতের ধান গবেষণাগার আছে। ওই গবেষণাগার থেকে প্রশ্ন পড়ছেই পড়ছে।
তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে গবেষণাগারগুলোকে এরকম খাতায় পেজে লিখে ধান, গম, পাট যা রয়েছে সব কিছু লিখে এদিকে গবেষণাগারের নামগুলো কিন্তু পরপর লিখতে হবে, লিখতেই হবে, করলে অবশ্যই নাম্বার উঠবে। ভারতের ধান গবেষণাগার কোথায় আছে? পুসা, কটক, চিকমাগালুর, কলকাতায়, 4টে অপশান রয়েছে। তাহলে কী হবে? উড়িষ্যার কটকে ধান, এটা জানা থাকলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। পুসাই গম, চিকমাগালুতে কী বলো তো? কফি। কফি আগে কাসারাগার ছিল, এখন চেঞ্জ হয়ে চিকমাগালু হয়েছে। চিকমাগালু হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে, এটা হচ্ছে কর্ণাটকে, জায়গাটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক। আর কলকাতা তো হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের তো পেয়েই গেলাম, ধান গবেষণাগার কটক, এটা রাইট দিয়ে আর কী রইলো, তাই না? চলে আসছি পরে, গবেষণাগারে কী হয় বলো তো? ধানকে আরও উন্নত করা হয়, উন্নত ফলনশীল ধান উৎপন্ন করা হয়। উন্নত ফলনশীল মানে কি? ধরো ধান জমিতে ধান হচ্ছে, এতগুলো এরকম ধান বেরিয়েছে, হ্যাঁ, ধানের ঝাড় বলতে পারো, সেটা বেশি হবে। আচ্ছা, এক একটা ধানের যে শীষ, সেই শীষে বেশি পরিমাণ ধান থাকবে, এগুলো সব মানে গবেষণা করা হয়। আর জল তুলনামূলক কম বা প্রতিকূল পরিবেশেও কিন্তু বীজটা বেরোতে পারবে, তাই না? সেই রকমগুলো করা হয়। ভিটামিন সমৃদ্ধ চাল উৎপন্ন করা হয়, ভিটামিন এ সমৃদ্ধ চাল তৈরি করা হয় গবেষণাগারে। এসব জিনিস সব স্টাডি করা হয়, কী করে আরও সুন্দর পরিমাণে ফসলকে ফলানো যায়, তাই না? আচ্ছা, পরেরটা, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো মৃত্তিকা সংরক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেভাবে মাটিকে আমরা দূষিত করছি, মাটিকে আমরা ক্ষয় করছি, সেভাবে সংরক্ষণ তো দরকার। 4টে অপশান আছে, জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। আমি নিচ থেকে শুরু করছি। পশুচারণ, পশুচারণ মানে পশুগুলো চড়বে, পশু চড়ে গেলে বা হাঁটবে, সেখানে কোনো মাটির সংরক্ষণের প্রশ্ন মাথাতে আসতেই পারে না, তার কারণ পশুচারণ করলে মাটি ক্ষয় হবে। আচ্ছা, ফালি চাষ, ফালি চাষ আমাদের অ্যান্সার হবে। ফালি চাষটা কেমন হয় পাশে ছবিতে আছে, দেখে রাখো। যেখানে মাটির ঢালের সঙ্গে আড়াআড়িভাবে মানে বাধা দিয়ে, তোকে যেতে দেবো না, বেঁধে রাখবো, এরকম একটা ব্যাপার করে যে চাষগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের এই যে ফালি চাষ। ফালি ফালি করে চাষ হয়, বলে না তোকে কেটে ফালি ফালি করে দেবো, সেই ফালি ফালি করে চাষ হয়, ভাগ করে করে চাষ হয়। এখন জলটা সোজা তীব্র বেগে নিচে নামতে পারে না, যেতে গিয়ে বাধা পায়, ঠিক আছে, যেতে গিয়ে বাধা পায়। জলটা তীব্র বেগে যদি নিচের দিকে নামে তবেই না ক্ষয় হবে। আভি না যাও ছোড়কে, জল যেতে দেবে না আর কি। এখন প্রশ্ন হচ্ছে কি, এই জায়গাগুলোতে জল এসে আটকে যায়, তাহলে জলের গতিবেগ যদি কমে যায় তাহলে কিন্তু সেখানে জলের দ্বারা ক্ষয় হবে না। জলসেচ তো কোনোদিনও হবে না। জলসেচ হচ্ছে কি? জলসেচ অ্যান্সার হবে না, কারণ জলসেচে কি হয়? জলসেচে মৃত্তিকা ক্ষয় হয়। অ্যান্সার আমরা পেয়ে গেছি, ফালি চাষ, পশুচারণ হবে না বললাম, কিন্তু একটা সম্পর্কে আমি এখনো বলিনি, কোনটা বলেছো? ঠিক লক্ষ্য করেছো, দুয়েরটা, ঝুম চাষ। আচ্ছা, ঝুম চাষকে কোনো কোনো জায়গায় বইয়ে আমাকে অনেকে মেসেজ করে যে স্যার জুম চাষ লেখা আছে, তাহলে কি এটা কি ভুল লেখা আছে? না, উচ্চারণটা জুম চাষ, ঝুম চাষ দুটোই বলা যায়, ঠিক আছে। জুম চাষ বা ঝুম চাষটা কী? দেখো, আমাদের উত্তর দিকে, ভারতের উত্তর দিকে জায়গাগুলোতে কি করা হয়, একটা আদিম প্রধাযুক্ত একটা চাষ করা হয়। কীরকম? একটা জঙ্গল প্রথমে বাছে, একটা পছন্দ করা, হ্যাঁ এই জায়গাটা ভালো আছে, জঙ্গলটা প্রথমে পুড়িয়ে দেয়, জঙ্গল পুড়িয়ে দিল, পুড়িয়ে টুড়িয়ে পুরো পরিষ্কার করে দিল। তারপর কায়িক পরিশ্রমে, কায় মনে হচ্ছে দেহ, কায়িক পরিশ্রমে তাকে খুঁড়ে খাড়ে একদম যাচ্ছে তাই করে ধান ফান কোনো রকমে ফলায় আর কি। হয়ে গেল, ধান হয়ে গেল, ওখানে আর করবে না কিছু, এবার অন্য একটা জঙ্গল পছন্দ করবে, বুঝতে গেছে তো? একটা ছাড়বে একটা ধরবে, আবার একটা ছাড়বে একটা ধরবে, বুঝতে পারছো? আবার নতুন জঙ্গল পছন্দ হবে, আবার তার একদম ষষ্ঠী পুজো করবে। তো এইভাবে মাটির ষষ্ঠী পুজো একেবারে করে দেয়, সেটা হচ্ছে ঝুম চাষ। তাহলে ঝুম চাষ কখনোই মাটির খেয়াল রাখতে পারে না, ঝুম চাষ আমাদের এটা অ্যান্সার হবে না। এইখান থেকেও একটা প্রশ্ন তোমাদের ছুড়ে দেবো, প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, দেবে কিন্তু মনে রাখবে ভিডিওটা, দেখবে যে ঝুম চাষকে শ্রীলঙ্কায় কি বলে। যখন আমি শ্রীলঙ্কায় যদি এই জিনিসটা হয়, একে কি নামে ডাকবো আমি প্রত্যেকটা অ্যান্সার কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা তার আগে কিন্তু দেবে, নেক্সট ভিডিও আসার আগে কিন্তু অ্যান্সারগুলো দেবে যারা দেখছো। আর বাকিরা যারা দিতে পারে তা কত ট্যালেন্টেড সেটা জানার জন্য কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কিন্তু জিনিসটা শেয়ার না করলে বুঝতে পারবে না তো তোমার অবস্থান তাদের জায়গায় কতটা। অবশ্যই শেয়ার, উপরে গ্রুপে যেখানে যা গ্রুপ আছে গ্রুপগুলোতে শেয়ার করবে তোমরা। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, দেখো এটা কোনো প্রশ্ন হলো? ভাবা যায়। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি? তো লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল লোহা, তাই না? লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কী হবে? লোহা। যেমন কাগজ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি? কাগজ না, কাগজ শিল্পের কেন কাগজ? কাগজ শিল্পের ঘাস হবে, ঘাস, বিভিন্ন ধরনের বাঁশ হবে, তাই না? তো লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে আকরিক লৌহ, বোঝা গেছে? কয়লা লাগে, সেকেন্ড প্রধান নয় কিন্তু কয়লাও লাগে, ম্যাঙ্গানিজ লাগতে পারে, ঠিক আছে, আর কয়লাও লাগতে পারে। তাহলে বলেছে এখানে প্রধান বলেনি, সবগুলোই প্রযোজ্য বলা আছে, অবভিয়াসলি অ্যান্সার হবে এটা। এগুলো মুছে দিলাম, সবগুলোই প্রযোজ্য,
যেহেতু সবগুলো আছে, যদি না থাকতো, যদি এখানে প্রধানটি যোগ করে তোমাদেরকে দিয়ে দিত, তাহলে কিন্তু আকরিক লৌহ হতো। প্রধান বলেনি, তাই সবগুলো প্রযোজ্য হবে, তাই না? আচ্ছা, তো এই হলো আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এখান থেকেও তো একটা প্রশ্ন তৈরি করা যায় নাকি? ওই যে বলে যে স্যার আপনি বললেন যে করবো একটা হবে 4টে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন বার করুন। প্রশ্ন এখান থেকে বার করতে হবে, অনেক আছে। ভারতের প্রশ্নটা হচ্ছে এরকম, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। লৌহ ইস্পাত কারখানা, এই খানা আবার খাওয়া যায় না, সেই কারখানা কি নাম হবে? ভিলাই। কি নাম হবে? ভিলাই। কি হবে? ভিলাই, তাই না? চলো, যদি আমি যেভাবে পড়াচ্ছি সেই রকমটা বা সেই ধরনটা বা বলতে পারো সেই স্টাইলটা যদি ভালো লাগে, যে আমি করাচ্ছি একটা, অনেকগুলো ব্যাখ্যা করে বলছি, তাতে কি হচ্ছে, করছি একটা হচ্ছে 4টে, বেশি জানা হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক যেন চাই আমি, লাইকে যেন কার্পণ্য বা সেখানে যেন আমি না দেখি যে সেখানে যদি কিপু হও, মুশকিল আছে কিন্তু, ঠিক আছে? মন খুলে লাইক করো, তোমার একটা লাইক আমাকে পরের ভিডিও বানানোর শক্তি দেবে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। 4টের নাম আছে জুনপুট, কলকাতা, শঙ্করপুর, হলদিয়া। তো দেখেই যে কেউ বলে দেবে স্যার এটা হলদিয়া হবে। হ্যাঁ, জুনপুটে হবে না, এই তো সব মৎস্য মানে দীঘার কাছাকাছি জায়গা, মাছ শিল্প গড়ে উঠেছে। কলকাতা হবে না, শঙ্করপুর হবে না, এগুলো হবে না, হলদিয়া হবে। পেট্রোকেমিক্যাল শিল্প কি? প্রথমে তো বলি অনেকে এটা বুঝতে পারে না। পেট্রোকেমিক্যালের বাংলাটা, এটা সত্যি বলছি অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, তৈল রসায়ন। এটা আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে খুব গুরুত্বপূর্ণ। পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হলদিয়া, পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে হলদিয়া। এই হলদিয়া ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল হলদিয়া। এখানে কি তৈরি করা হয়? কি তৈরি করা হয় না, মাটির তলা থেকে যে অপরিশোধিত তেলটা তোলা হচ্ছে, সেই তেলটা অপরিশোধিত একদম, মানে দেখলে তুমি বুঝবে এটা থেকেই পেট্রোল তৈরি হয়। সেই তেলটাকে বিভিন্ন উষ্ণতায়, বিভিন্ন স্ফুটনাঙ্কে সেগুলোকে নিয়ে গিয়ে ওটা থেকেই ডিজেল, ওটা থেকেই পেট্রোল, ওটা থেকেই পিচ, এসব বার করার পর শেষে যেটা পড়ে থাকে একদম, ঠিক আছে, সেই শেষের অংশটা থেকে প্রচুর ধরনের জিনিস তৈরি করা হয়, উপজাত দ্রব্য থেকে বিভিন্ন ধরনের। তার মধ্যে বলতে যত ধরনের প্রসাধনী দ্রব্য আছে, যত সাবান, শ্যাম্পু, স্নো, এগুলো ক্রিম, সব এই জায়গাগুলো থেকে যে করা হয়। তো সেটার জন্যই আমাদের নতুন একটা সম্পদ হিসেবে কাজে লাগাতে পেরেছি আমাদের বুদ্ধি দিয়ে, সেটা আমাদের হলদিয়া হবে। পরের প্রশ্ন, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? উত্তরটা সরাসরি বলে দিই, রংটি হবে বাদামি। রংটি কি হবে? বাদামি। বাদামি রেখা দিয়ে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয়। এটা সরাসরি উত্তর হলো, কালো হবে না, কালো দিয়ে করা হবে না, ঠিক আছে, লাল হবে না, নীল হবে না, এগুলো ব্যবহার করা হয় না সমোন্নতি। প্রশ্ন এখান থেকে কি হবে, যে সমোন্নতি রেখা জিনিসটা কি? সমোন্নতি রেখা জিনিসটা কি? সমোন্নতি রেখা কি না, সমান উন্নতি। উন্নতি বলতে এখানে কি হয়, উচ্চতাযুক্ত, ঠিক আছে। রেখাগুলোকে কি হয়, স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হবে আর কি, তাকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। বুঝা গেছে? সেটা নানা কারণে হতে পারে, নানা জায়গাতে হতে পারে। সমপ্রেস রেখা যদি বলে, সমান চাপ, মানে কি সমান একই চাপ রয়েছে, সমান চাপযুক্ত রেখাগুলোকে যে রেখা দিয়ে যোগ করবো সেটা হবে সমপ্রেস রেখা, ঠিক আছে। চলে আসছি পরেরটা, এখানে এটা বোঝানোর বেশি কিছু নেই। দেখো নেক্সটে চলে এলাম, এখানে কি প্রশ্ন শেষ হয়ে গেল? হ্যাঁ, খুব সোজা ছিল। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু রাইট, ক্রস, ঠিক এরকম ব্যাপারটা নয়। সু লিখতে বলেছে, তোমাকে সুই লিখতে হবে। অশুদ্ধ হলে অ লিখতে বলেছে, পাশে অই লিখবে, কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই, ঠিক আছে। যা বলেছে তেমনি শুনবে, লক্ষ্মী ছেলেমেয়ের মতো। ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। অবশ্যই এটা সত্য। আমি লিখেও দিচ্ছি, রাইটও দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি লিখেও দিচ্ছি সু বলে, ঠিক আছে, শুদ্ধ। এটা তৃতীয় পঞ্চবার্ষিকী কালে ভারতের সবুজ বিপ্লব হয়। প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কি? সবুজ রঙের বিপ্লবকে সবুজ বিপ্লব বলে, ঠিক আছে, নাকি বিপ্লব সবুজ রঙের জামা পরলে তাকে সবুজ বিপ্লব বলে? বিপ্লব একটা ছেলের নাম, ধরো সে সবুজ রঙের জামা পরে, যে খোকা বাবু যায় সবুজ জামা গায়ে, এরকম করে ধরো যাচ্ছে, তাহলে তাকে কি সবুজ বিপ্লব বলবো? তা নয়। কি হয় না, খাদ্য দ্রব্যের উপর, মানে ধান, গম ইত্যাদির উপর ফোকাস করে যখন আমাদের প্রচুর এই খাদ্য বিপ্লব হয়, অর্থাৎ বিপ্লব মানে কি প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, তখন তাকে আমরা সবুজ বিপ্লব বলি। তবে সবুজ বিপ্লব প্রধানত গমের উপর ফোকাস করা হয়েছিল। হ্যাঁ, কোন গম? এখান থেকে তো আরেকটা প্রশ্ন বেরিয়ে গেল, কিসের উপর করা হয়েছিল? গমের উপর। পাঞ্জাব ওই অঞ্চলে বেশি ছাড়া পড়েছিল, তাই না?
এইখান থেকে তোমাদের জন্য আবার একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সব অ্যান্সারগুলো বলে দেবো পরের দিন। সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনকটাকে বলবে, ভারতের সবুজ বিপ্লবের জনকটাকে, আমি উত্তরগুলো পরে বলবো। আচ্ছা, এখানে প্রশ্নদের মাঝে একটি কথা তোমাদের বলে রাখি, অনেকেরই মনে প্রশ্ন একটা জানি, বলতে হবে না, আমরা উপলব্ধি করি, স্যার আমি পড়ছি অনেক কিন্তু ভুলে যাচ্ছি। বিশ্বাস করুন স্যার, আপনারা বলেছিলেন অনেকক্ষণ পড়তে, আমি পড়ছি কিন্তু আমি ভুলে যাচ্ছি। দুদিন বাদে কি পড়েছিলাম মাথায় চাপ কি কেমন একটা হয়ে যাচ্ছে, এটার উপায় বলে দিন কি করলে আমার মনে থাকবে। উত্তর বলছি, এগুলো হয়ে যাক, এটা হয়ে গেলে তারপর আমি এটার অ্যান্সার বলছি, মন দিয়ে তো তখন শোনো, নাহলে কিন্তু মিস হয়ে যাবে তোমাদের। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। একদম ভুল কথা, কে বলেছে? আগের যদি অংশটা তুমি করে, আগের ভিডিওটা তুমি যদি দেখেছো, নাহলে একবার দেখে আসবে, এগুলো সব বলে বলে দিয়েছে আর এটাই পড়েছে। তো এটার কাছে বেড হবে না। শিবালিক পর্বতের পাদদেশে জায়গাটাকে বলা হয় নুড়ি কাঁকর বালি ইত্যাদি জমে, এটা ধরো আমাদের হিমালয় পর্বত, হিমালয় পর্বতের একটা ভাগ শিবালিক, তার নিচের এই অংশটা নুড়ি কাঁকর বালি পলি, এর চারটে ভাই থাকে আর কি, ওরা সব জমে প্রায় সমান্তরাল এরকম একটা জায়গা যদি গড়ে ওঠে, সেই জায়গাটাকে বলবে ভাবর। কি বলবে? ভাবর। কি বলবে? ভাবর। তো ওই জায়গাটা হচ্ছে যে ভাবর হবে, বেড হবে না। বেড তো সে অনেক দূরের জায়গা, ওটা এখানে নয়। বিশাখাপত্তনম পাঞ্জাবের ওই জায়গাটাকে হয়ে যাবে। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, মোটেই না, মোটেই না, বিশাখাপত্তনম হবে না, এটা অশুদ্ধ। তাহলে প্রশ্ন আসবে যে স্যার তাহলে এর মানে উত্তরটা কি হবে? চলো আমি দেখছি পরের পেজে তোমাদের জন্য কিছু আছে কিনা। এই হচ্ছে জিনিস, ভালো করে দেখো, এখানে একটা জায়গা দেখাচ্ছি তোমাদের জন্য। এই যে জায়গাটা, এই জায়গাটা যে লাল করলাম, এই জায়গাটা গুজরাটের এইটা এইভাবে হয়েছে, এই জায়গাটা যে করলাম আর কি, এই জায়গাটা হচ্ছে যে বন্দরটা রয়েছে সেটা হচ্ছে শুল্কমুক্ত। কি নাম বলো তো? কান্দালা। কান্ডালাও বলতে পারো, কান্দালা বলতে পারো, কোনো চাপ নেই। এই যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে কি, এটি হচ্ছে কান্ডালা। তো সেই জায়গাটা হচ্ছে এই যে গোল যে জায়গাটা করেছি, এটা হচ্ছে কান্দা, শুল্কমুক্ত। এখানে ব্যবসা করতে গেলে কোনো পয়সা টয়সা লাগে না, ফ্রিতে করতে পারো, শুল্ক লাগে না, ট্যাক্স লাগে না, তাই তো? আচ্ছা, তারপর বলছে সোনালী চতুর্ভুজ প্রকল্পটি একটি সড়ক পথ। একদম ঠিক, এটা কিন্তু শুদ্ধ, এটা অবশ্যই সড়ক পথ, আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে? সোনালী চতুর্ভুজ আগের পেজে সড়ক পথ। আগের পেজে একটা প্রশ্ন বলেছিলাম, কি বলেছিলাম বলো তো? হ্যাঁ, যে হীরক চতুর্ভুজ বা হীরক পথ যেটা, সেটা কিসের সঙ্গে জড়িত? উত্তর হবে ভারতের রেলপথ। আগের উত্তরটা হতো ভারতের রেলপথ, হীরক পথটা। তো উপগ্রহ চিত্র আগেরবার বলেছিলাম, কেউ কমেন্টে বলেনি। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে যে সড়কপথকে বোঝানো হয় বলেছে উপগ্রহ চিত্রে। চলো একবার দেখে নিই এখানে উপগ্রহ চিত্র আছে কিনা। হ্যাঁ, এই যে উপগ্রহ চিত্রে এখানে যে লাল রঙের ছোপ ছোপ জিনিসটা দেখতে পাচ্ছ, সেটা বলছে সড়ক পথ। দেখে তো মনে হচ্ছে না সড়ক পথ, কী হবে? কী হবে? এটা হবে না। লাল রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গাছপালা। গাছপালাকে সাধারণত কৃষি জমি এগুলোকে লাল রঙের দিয়ে দেখায়। তাহলে এটাও বুঝতে পারছো, ভুল লেখা রয়েছে। উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথকে বোঝায় না, ধূসর বর্ণের সাহায্যে বোঝাতে পারে। লাল বর্ণের সাহায্য হচ্ছে কি দেখায়? লাল বর্ণের সাহায্য হচ্ছে গাছপালাকে দেখায়, সবুজ জিনিসকে, কি গাছপালা, কৃষি জমি, এই জায়গাগুলো। আচ্ছা, সোনালী চতুর্ভুজটা আগের পেজে একবার দেখে নাও। এই সোনালী চতুর্ভুজ চারটে জায়গা, এই জায়গাটাকে দিল্লি, হ্যাঁ দিল্লি, দিল্লি এই যে, আর এটা হচ্ছে মুম্বাই, এটা হচ্ছে চেন্নাই, আর এটা কি কলকাতা। এই যে চারটে যোগ হয়েছে প্রায় চতুর্ভুজের মতন, এখানের সঙ্গে এই পথটা, এই জিনিসটা, সেটা হচ্ছে কি সোনালী চতুর্ভুজ। এটা 6 চ্যানেল বিশিষ্ট বিরাট চওড়া একটা রাস্তা, বিরাট চওড়া একটা রাস্তা। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। কে বলেছে? কে বলেছে? মোটেই না, এটা রাইট, এটা রাইট। এই রাইট কেন হবে? ভারতের কেরল রাজ্যে সাক্ষরতা সব থেকে কম, এটা রাইট বলতে যাচ্ছি যে এখানে কম হবে না, এটা ভুলভাল লেখা আছে। হ্যাঁ, আর উপগ্রহ চিত্রে এটা তো বললাম, এটাও ক্রস হলো। কি হবে তাহলে? সাক্ষরতা হার সব থেকে কম নয়, সত্যটা হবে বেশি। কি হবে? বেশি। কত শতাংশ জানো? শতাংশ হিসাবে যদি বলো, প্রায় গড়ে যদি বলো, তাহলে 94%, 94% হয়ে যাচ্ছে আমাদের। 100 জনের মধ্যে 94 জন ওখানকার স্বাক্ষর। বোঝা গেছে? এখান থেকেও তোমাদের জন্য একটা প্রশ্ন বলছি,
সাক্ষরতার হার সব থেকে বেশি বলেছে, সব থেকে কম কাদের, কোন রাজ্যে সব থেকে কম। যখন তুমি একটা প্রশ্ন পড়বে, হ্যাঁ, সেকেন্ডের সঙ্গে আরেকটা প্রশ্ন রিলেট করতে হবে, তাহলে কম হলে হতো কি, তাই না? ঠিক বলেছো, বিহার হতো। আস্তে আস্তে কিন্তু ম্যাপ পাল্টে যাচ্ছে, জায়গা পাল্টে যাচ্ছে। বিহার হতো কম যদি বলতো, এখানে কম লিখে রাখছি। নেক্সট, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। অবশ্যই ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, কারণ প্রচুর জল লাগে ধান চাষে, জল পান করে আর কি, জল পান প্রচুর। ধানের যে ধান গাছ, সে ধান গাছের গোড়ায় জল সবসময় জমে রাখতে হয়। ধান গাছে বৃষ্টিপাত বেশি হয়, আর জায়গাটাকে এমন করে বাঁধিয়ে রাখতে হবে যেন জল তুলনামূলক বেশি লাগে, বেশি থাকে, তার জন্য একে তৃষ্ণার্ত ফসলও বলে। কি বলে? তৃষ্ণার্ত ফসলও বলে। ধান গাছের জন্য অবশ্যই জল দরকার। এবার শূন্যস্থান পূরণে আসি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ মানে ধরো তুমি একটা শব্দ বসেছো, কিন্তু তোমার বন্ধু অনেকটা শব্দ বসে, দুজনেই নাম্বার পাবে যদি সঠিক হয়, কোনো মানে নেই, ঠিক মানে আলাদা আলাদা হলে কোনো সমস্যা। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ অংশ বলতে পারো, কি হবে? শিলং, শিলং পর্বত। আচ্ছা, নদী গর্ভে অবঘর্ষ, অবঘর্ষ মানে নিচে ঘষে ঘষে যেটা তৈরি হয়, অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে কি বলে? গর্তগুলিকে মন্থকূপ। কি বলে? মন্থকূপ, বা যদি এতে বলতে পারো পট হোল, একই ব্যাপার, ইংরেজিতে হলো পট হোল, মন্থকূপ বা পট হোল। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? দেখো এই শব্দটি সব থেকে গুরুত্বপূর্ণ। মূল ভূখণ্ড, মূল মানে হচ্ছে মূল যে অংশটা রয়েছে, প্রধান অংশটা, তার দক্ষিণতম অংশে কন্যাকুমারী, কন্যাকুমারী। তবে একে অনেকে কিন্তু কন্যাকুমারিকা বলে, ব্যাপারটা একই কিন্তু, কন্যাকুমারী বা বলতে পারো কন্যাকুমারিকা, বা কি বলতে পারো কন্যাকুমারিকা। তবে কি জানো তোমরা, এর নাম কিন্তু এখন পরিবর্তিত হয়েছে। কি হয়ে গেছে? নতুন যে নাম হয়েছে, নতুন নামটাও বলে দিচ্ছি, দেখো, উধাগামণ্ডলম। কি নাম বললাম? উধাগামণ্ডলম। কন্যাকুমারীর নাম চেঞ্জ হয়েছে। চলো চলে আসি পরের প্রশ্নতে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ড্যাশ জন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ড্যাশ জন। আচ্ছা, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। ঠিক আছে, আচ্ছা, নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, এটা আমরা আগে উত্তরটা লিখি, তারপর বলছি। ঠিক আছে, ল্যাব্রাডর। এইখানে নিউ ফাউন্ডল্যান্ড যে জায়গাটা, নিউ ফাউন্ডল্যান্ড, ধরো এই জায়গাটা নিউ ফাউন্ডল্যান্ড, এই নিউ ফাউন্ডল্যান্ডের জায়গাটার মধ্যে উপর দিক থেকে একটি স্রোত আসে, শীতল স্রোত, সেটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। আর এই জায়গাটাতে, হ্যাঁ, বা এদিকে না বলে এদিকে বলছি, এই জায়গাটা করে একটা স্রোত আসে, আর এই দিক থেকে আরেকটা স্রোত যায়, তার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। কি নাম বললাম? উপসাগরীয় স্রোত। কি স্রোত যায়? উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত হচ্ছে গরম, উষ্ণ স্রোত। কি স্রোত? উষ্ণ স্রোত। উপসাগরীয় স্রোত হচ্ছে উষ্ণ স্রোত, উপসাগরীয় উষ্ণ। এখন বলছে স্যার উষ্ণ মনে রাখতে হবে, অবশ্যই শূন্যস্থান পূরণের দু একটা পেজ পরে তুমি প্রশ্নটা পাবে যে উপসাগরীয় স্রোত হলো ড্যাশ সমুদ্র স্রোত। কি ড্যাশ? ওখানে ড্যাশে কি বসবে? উষ্ণ। উপসাগরীয় হর্ষ দিয়ে শুরু, উষ্ণ হর্ষ দিয়ে শুরু, উপসাগরীয় স্রোত, উষ্ণ স্রোত। হয়েছে তো? আর উপর থেকে নেমে আসে একটা শীতল স্রোত, শীতল স্রোত, তার নাম হচ্ছে ল্যাব্রাডর, শীতল স্রোত। এখন এই শীতল স্রোতের সঙ্গে বয়ে আসছে থাকে কি, শীতল স্রোতের মধ্যে হিমবাহ জিনিসগুলো থাকে, অর্থাৎ বরফের টুকরো, কী বলে, হিমশৈল, এই জিনিসগুলো থাকে, এর সঙ্গে মিশে কি তৈরি হয়? একটা বিরাট কুয়াশা অঞ্চল তৈরি হয় এই জায়গাটা। তো আমি এটা শীতল স্রোত বলে এই স্রোতের নামটা এখানে লিখলাম। উষ্ণ স্রোত তো আর তুষারপাত হবে না। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো কি? যদি তোমরা পুরনো বই পড়ছো তাহলে অবশ্যই সেই বইয়ের কথাটা লিখবে না, কারণ এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, নতুন বইয়ের কথাটা লিখবে NH44। কি বললাম? NH44। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে 17 ছিল, তার এরকম করে 7 ছিল, চেঞ্জ হয়েছে, 44 বলবে। কত বললাম? 44। এটার কানেকশন কোথা থেকে হয় বলে দিচ্ছি, শ্রীনগর। স্টার্ট হয় কোথা থেকে? শ্রীনগর। আস্তে আস্তে জুড়ে জুড়ে না চেঞ্জ হয়েছে, নামগুলো কেন চেঞ্জ হয়েছে? আগে মানে প্রত্যেকটা রাস্তা জুড়ে 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 বড় হয়ে গেছে। শ্রীনগর, শ্রীনগর থেকে শুরু হয়, শেষ হয় হচ্ছে একদম শেষ অংশে। কোথায়? ভারতের মূল ভূখণ্ডের শেষ অংশ। কি বললাম? কন্যাকুমারী।
কন্যাকুমারী, এখানে গিয়ে শেষ হয়। বহুত বড় রাস্তা, একদম টপ থেকে একেবারে বটম পর্যন্ত, নিচ পর্যন্ত। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়লো যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, যদি মূল ভূখণ্ড না বলে, যদি মূল না বলে, ভারতের শেষ সীমা বলে, যদি আমাদের শেষ সীমা বলে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। কি নাম বললাম? ইন্দিরা পয়েন্ট। এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংও গুরুত্বপূর্ণ, প্রশ্নতেও গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? চলে আসছি পরেরটাই। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ, এটা তো সরল সম্পর্ক হয়, বৃদ্ধি হবে। সরল সম্পর্কে কি হয়? বাড়লে বাড়ে, বৃদ্ধি হবে। পরের এবং শেষ পার্টে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এর নাম্বার তোমাদেরকে পেতেই হবে। ক্লিয়ার? খুব সোজা থাকে, একদম মনে একদম পুরো জোশ নিয়ে করবে একদম, ঠিক আছে, ফুল টু মজা নিয়ে করবে। পর্যায়ন, এল নিনো, সিলিকন ভ্যালি, সিয়াচেন, চারটে জিনিস রয়েছে। পর্যায়ন, এল নিনো, সিলিকন ভ্যালি, সিয়াচেন। মানে এমন তোমার অপশানগুলো থাকবে যে তোমার একটু পড়লে মাথার মধ্যে চলে আসবে, কোনো কিছু সমস্যা নেই। পর্যায়ন থেকে শুরু করি। পর্যায়ন কার সঙ্গে ম্যাচিং হবে? পর্যায়ন। তো পর্যায়নের ম্যাচিং হয়ে যাবে, পর্যায়ন শব্দের অর্থ সমান করা, তাহলে কি হবে? সমতলীকরণ। এর জন্য, ঠিক আছে, এর পাশে আমি পর্যায়নে কি লিখে দিচ্ছি? 2 নম্বরেরটা হলো আমার এটা। চলো পেনের কালি চেঞ্জ করি। এল নিনো, একটু আগেই বললাম, এই প্রশ্নটা দেখো, এল নিনো কি হবে? এল নিনো বললাম না যে এটার সঙ্গে দেখো উষ্ণ মনে রাখতে হবে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি করে দেয় কোথায়? পেরু ইকুয়েডর অঞ্চলে। কোন অঞ্চলে বললাম? পেরু অঞ্চলে করে দেয়। তো এটা আমাদের কত নম্বরে হয়ে গেল? 1 নম্বরে হয়ে গেল। বোঝা যাচ্ছে কিভাবে আমরা একটার সঙ্গে একটা কানেকশন করে পড়বো যাতে আমাদের বেশি তাড়াতাড়ি মনে থাকে। আচ্ছা, একটা জিনিস বলেছিলাম, এটার পর বলে দিচ্ছি, নাহলে বলা হবে না, যে স্যার ভুলে যায়, এরটা বললেন না যে, এটার জন্য অপেক্ষায় আছি, বলে দিচ্ছি। দেখো, তুমি ভুলে যাচ্ছ তার কারণ তুমি টানা পড়ার চেষ্টা করছো। আমি জানি এটাই, তুমি টানা অনেকক্ষণ পড়ার চেষ্টা করছো, ব্রেক না দিয়ে পড়ছো। মস্তিষ্ক তোমার 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট, তার বেশি মনে রাখতে পারে না, কিচ্ছু করার নেই। তুমি যদি টানা অনেকক্ষণ পড়ছো, বেশ খানিকক্ষণ পড়ছো, তোমার বোর্ডিং হাই উঠবে, তোমার পারবে না পুরোনো দিন, মানে যখন তুমি আজকের পড়া কালকে পড়াবে, পরশু দিন ভুলে যাবে তুমি। তো তোমাকে কী করতে হবে? 1.5 ঘন্টা, খুব জোর 1.5 ঘন্টা পড়ছো, তারপরে কি একটা হালকা করে ব্রেক নিতে হবে। বেশি নয়, ব্রেক মানে ছুটি তা নয়, কিন্তু 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিতে হবে। সেই সময় তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। দরকার হলে গান শুনলে একটা গান শুনে নেবে। আর যদি মনে হয় যা কিছু মনে 5-10 মিনিটের একটা কিছু, বাইরে থেকে ঘুরে চলে আসবে, এক চক্কর দিয়ে ঘুরে চলে আসবে, ঠিক আছে, ছাদ থাকলে ছাদে একবার ঘুরে নেবে, তারপর চলে আসবে। আবার তুমি 5 থেকে 10 মিনিটের ব্রেক দিয়ে তুমি আবার 1.5 ঘন্টা পড়বে। টানা তুমি পড়েছিলে 5 ঘন্টা, দরকার নেই পড়ে, 1.5 ঘন্টা পড়লে, আবার ব্রেক দিলে 1.5 ঘন্টা পড়লে, তুমি একদিন করে দেখো, ক্লিয়ার, কোনো সমস্যা মানে, ভুলতে চাইলেও ভুলবে না, ঠিক আছে। আটাক মাঝি সাটাকলি বলে না, সেরকম টাইপের। যদিও আমি জানি না কথাগুলো বেশি ভালো, ঠিক আছে, তোমরা ভালো বলতে পারবে, মাথার মধ্যে পুরো ঢুকে যাবে, চাইলেও ভুলতে চাইবে না, যে আমি ভুলতে চাই, পারবে না। কী ঝামেলা, কিছু কিছু জিনিস তো আমাদের এরকম হয়, ভুলতে চাই ভুলতে পারি না। হ্যাঁ, ভুলবে না। সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, সিলিকন হচ্ছে যে একটা খনিজ পদার্থ। সিলিকন ভ্যালি কোথায়? না, সিলিকন ভ্যালি হয়ে যাবে বেঙ্গালুরু। সিলিকন ভ্যালি কী হয়ে যাবে? বেঙ্গালুরু। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা ব্যাসও পড়তে পারে, 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে যে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন, 2 নম্বরের প্রশ্ন পড়তে পারে। আসলে বেঙ্গালুরু হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিখ্যাত। আমি লিখছেন এখানে তথ্য প্রযুক্তি শিল্প, কম্পিউটার, হার্ড ডিস্ক, চিপস, এসব সব জিনিসের নিয়ে। আর এই যে জিনিসগুলোর মূল উপাদান কি? সিলিকন, ঠিক আছে। একটা চিপসের ভিতরে কি থাকে? সিলিকন, বুঝা গেছে। পেন ড্রাইভের ভিতরে কী থাকে? সিলিকন। বিভিন্ন জিনিসের মধ্যে সিলিকন থাকে। এই সিলিকন এখানে সবথেকে বেশি পাওয়া যায় বা ব্যবহৃত হয় এই জায়গাটা, তাই একে সিলিকন ভ্যালি বলা হয়। আর এখানেই তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে, পুরো পুরো একদম পুরো বাজার গড়ে উঠেছে, তাই একে বলা হয় সিলিকন ভ্যালি ভারতের, ঠিক আছে। আর কথার সঙ্গে হবে আমাদের এখানে সিয়াচেন পড়ে, যেটা বাকি আছে সেটা হয়ে যাবে। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম কি হিমবাহ। সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। এটা কত নম্বর হচ্ছে? এটা 3 নম্বরে হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের নেক্সট পেজ নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কমেন্টগুলো বলবে। এবং হ্যাঁ, একটা জিনিস তো তোমরা বারবার বলছো, আমি তো করবোই, আমাদের নেক্সট পেজে চলে আসবো। স্যার ম্যাপ পয়েন্টিং বলেছেন ম্যাপ পয়েন্টিং করাবেন, কোথায় করাচ্ছেন না। আমি একসঙ্গে অনেকগুলো পেজের ম্যাপ পয়েন্টিং এনে তোমাদের পরপর দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আসতে। শুধু অপেক্ষা তোমাদের, তোমরা যদি চাও, তোমরা যদি বলো, তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি দেখছি, ঠিক আছে। তোমরা বললে আমি সেরকম করবো অবশ্যই, ঠিক আছে। তাড়াতাড়ি ঝটপট করে বলো, অপেক্ষায় আছি। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।